আসসালামু আলাইকুম। ক্লাস 7 এর যে অনলাইন জিওগ্রাফি ক্লাস চলছে, আজকের ক্লাস আমি পোল্টার ভূমি দিয়ে শেষ করব এবং এর সাথে সাথে ইউরোপ মহাদেশ শেষ হবে তথা গোটা আমাদের যে ক্লাস 7 এর জিওগ্রাফি সিলেবাস সেটাও কমপ্লিট হয়ে যাবে। অর্থাৎ এরপরে আমাদের জিওগ্রাফি সিলেবাসের আর কিছু বাকি থাকবে না এবং এই বাকি যে ক্লাসগুলো করাবো সেটাই চেষ্টা করব যে প্রতিটা চ্যাপ্টার যেগুলো তোমাদের পরীক্ষা হবে সেগুলো রিভিশন করিয়ে দেওয়া। তাহলে তোমাদেরও একবার করে মনে থাকবে অনেকদিন আগে ক্লাসগুলো করেছো। একটা করে রিভিশন ক্লাস প্রতিটা চ্যাপ্টার উপর চেষ্টা করব, বিশেষত ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলোর উপর করানো। দেখো, আজকে আমরা পোল্টার ভূমি সম্পর্কে জানবো। এটা কিন্তু ইউরোপ মহাদেশের শেষ অংশ এবং এর সাথে সাথে তোমাদের সিলেবাসও শেষ। তাহলে আমরা আজকে কি সম্পর্কে জানবো? পোল্টার ভূমি। পোল্টার ভূমি, এই পোল্টার ভূমি বলতে গেলে একটা গল্প তোমাদের বলতে হয়। তোমরা গল্পটা অনেকেই বইয়ে পড়েছো, আমরা ছোটবেলায় পড়েছি। তোমরা পড়েছো কি আমি ঠিক বলতে পারছি না, অনেকে হয়তো পড়েছো, আবার সকলেও পড়তে পারবো। কি তোমাদের মতো একটা ছোট বালক ছিল, তার নাম ছিল কি? হান্স। হান্স, গল্পটা একবার তোমরা শোনো। তোমাদের মতনই একটা ছোট বালক ছিল, তার নাম ছিল হান্স। এই হান্স একটা ছোট দেশের ছোট গ্রামে বাস করত। সে একদিন সন্ধ্যার সময় বাড়ি ফিরছিল, আর যখন রাস্তা দিয়ে বাড়ি ফিরছিল তখন রাস্তার পাশে একটা উঁচু দেওয়ালে ফাটল দিয়ে দেখলো জল চুইয়ে চুইয়ে পড়ছে। রাস্তার পাশে একটা এরকম উঁচু, দেখবে অনেক সময় আমাদের রাস্তার পাশে দেওয়াল থাকে, প্রাচীর থাকে। দেওয়াল বলতে প্রাচীর, বড় বড় প্রাচীর থাকে, কোনো কিছু ঘেরা থাকে। সেরকম একটা প্রাচীর দিয়ে দেখছে জল চুইয়ে চুইয়ে পড়ছে। আর এটা দেখে তার বুকের ভেতরটা হঠাৎ করে কেঁপে উঠলো। কেন? যে এই ফাটলটা যদি বড় হয়ে যায় তাহলে এর ভেতর দিয়ে যে যখন জল বাইরে বেরিয়ে এসে গোটা গ্রামকে ভাসিয়ে দেবে। তাই জন্য সে খুব চিন্তিত হয়ে পড়লো এবং সে কোনো কথা না ভেবে যে ফাটলটা দিয়ে জল চুইয়ে চুইয়ে পড়ছিল সেই ফাটলটাই কি করে হাতের মুঠো দিয়ে, এরকম হাতের মুঠো দিয়ে সেই ফাটলটা, ধরে এরকম একটা ফাটল, এখানে এরকম মুঠো দিয়ে, এরকম একটা হাতের মুঠো দিয়ে পুরো এই ফাটলটাকে বন্ধ করে রাখে। এই ফাটলটাকে বন্ধ করে রাখে যাতে জল আর না ভেতরে, গ্রামের ভেতরে ঢুকতে পারে। এই সময় তার বাবা তাকে খুঁজতে আসে। স্বভাবতই কি হবে, যখন ছেলে বাড়ি ফিরছে না সন্ধ্যাবেলায়, তখন আস্তে আস্তে রাত হয়ে গেছে, বাড়ি ফিরছে না, তখন রাত্রের দিকে খুঁজতে বেরোয় এবং তারপরে কি হয়, যখন খুঁজতে বেরোয় তখন দেখে যে ওরকম ফুটোর ভেতর সে হাত ঝুঁকিয়ে বসে আছে। এবং এই কথাটা সে তখন তার গ্রামবাসীকে জানায় যে হান্স এভাবে ফুটোর ভেতর হাত ঢুকিয়ে গোটা গ্রামকে রক্ষা করেছিল। কারণ কি, যদি এই ফুটোটা বড় হয়ে যেত, আমরা জানি ফাটল আস্তে আস্তে বড় হয়, ভেঙে 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 যদি বড় হইতো গোটা গ্রাম ভেসে যেত। এইভাবে সে তখন তার বাপ যখন এইভাবে দেখলো ছেলের এই কীর্তি, তখন সেটা ওইখানটা জায়গাটা বাঁধ দিয়ে রক্ষা করেছিল গ্রামের লোক এবং হান্সকে খুব সাবাস দিয়েছিল তার বীরত্বের জন্য। এটা স্বভাবতই গোটা গ্রাম ধ্বংস হয়ে যেত, কিন্তু সে গ্রামের কথা ভেবে ওই কষ্টটা সে করেছিল এবং সেই জন্য সে খুব প্রশংসিত হয়েছিল। সেই জন্য সে খুব বেশি প্রশংসিত হয়েছিল। এবার কেন বললাম এই পোল্টার ভূমির গল্প? দেখো, ওই যে বাঁধটাকে রক্ষা করেছিল ওইটা যে দেশের ছিল, একটা ছোট্ট দেশ, সেই দেশটার নাম হচ্ছে নেদারল্যান্ডস। আমরা সকলে জানি নেদারল্যান্ডস, তার আর একটা নাম হচ্ছে হল্যান্ড। হল্যান্ড বা নেদারল্যান্ডস। আর যে দেশ, আর যে কি বললাম, যে দেশটাকে সে রক্ষা করেছিল, যে দেশে সে বাস করতো, তার নাম হচ্ছে নেদারল্যান্ডস বা হল্যান্ড। আর যেটাকে রক্ষা করেছিল, যেটা থেকে, সেটা ছিল একটা পোল্টার ভূমি। তাদের গ্রামটা ছিল একটা পোল্টার ভূমির মধ্যে। তাহলে সেই এই কথাটা, গল্পটা বলার উদ্দেশ্য এই পোল্টার ভূমির সাথে সম্পর্কিত, তাই বললাম। পোল্টার ভূমি কি তাহলে আমরা জানবো। নেদারল্যান্ড এই দেশটা আমি বললাম এখনই যে খুব ছোট, এবং যেহেতু ছোট তাহলে এই দেশে কৃষিকাজ এবং অন্যান্য কাজের জন্য জায়গারও খুব অভাব। যেহেতু দেশটা ছোট তাহলে কৃষিকাজ এবং অন্যান্য কাজের জন্য জায়গাটারও খুব অভাব। এই সমস্যা যাতে দূর করা যায় সেই জন্য এই দেশের উত্তর পশ্চিমে জুইডার জি উপসাগরের বিশাল অগভীর জলভাগে উঁচু কংক্রিটের বাঁধ দিয়ে, জুইডার জি উপসাগরের বিশাল অগভীর জলভাগে, অগভীর বলতে গভীর কম,
অগভীর জলভাগে উঁচু কংক্রিটের বাঁধ দিয়ে, কংক্রিট মানে মজবুত, কংক্রিটের বাঁধ দিয়ে ভরাট করে নতুন জমি তৈরি করা হয়। কি বললাম, এই দেশটা, এই পোল্ডার ভূমি বা নেদারল্যান্ডস দেশটা আয়তনে খুব ছোট, কিন্তু আয়তন ছোট হওয়া এখানে কৃষি বা অন্যান্য কাজের জন্য খুব অসুবিধা হয়। তাই এই দেশের এই জুইডার্জি যে উপসাগর আছে, সেই উপসাগরের বিশাল অগভীর জলভাগে একটা উঁচু কংক্রিটের বাঁধ তৈরি করে নতুন ভূমি তৈরি করা হয়েছে। সমুদ্র থেকে উদ্ধার করা এই সমতল ভূমিকেই পোল্ডার ভূমি বলে। মানে যে সমুদ্র আছে, ধরো শুধু স্থল, সেই সমুদ্রটাকে আবার কৃষিযোগ্য জমির মতো বানানোর যে প্রচেষ্টা বা বানানো হয়েছে, একে বলা হয় পোল্ডার ভূমি। তাহলে এবার আমরা পোল্ডার ভূমি কি বুঝতে পারলাম, পোল্ডার ভূমি কিভাবে তৈরি করা হয়, পোল্ডার ভূমি কিভাবে তৈরি করা হয় সেটা জানবো। দেখো, পোল্ডার ভূমি কে আরেকটা বলা হয় জুইডার্জি প্রকল্প। যদি বলে পোল্ডার ভূমি কিভাবে তৈরি করা হয় বা জুইডার্জি প্রকল্প কি, জুইডার্জি প্রকল্প, এই পোল্ডার ভূমির আরেকটা নামও বলতে পারো তোমরা, জুইডার্জি প্রকল্প, যা তোমাদের কাজে লাগবে, জন্য আমি লিখে দিচ্ছি, জুইডার্জি প্রকল্প, জুইডার্জি প্রকল্প। দেখো, এই জুইডার্জি প্রকল্প কি, নেদারল্যান্ডসের পোল্ডার ভূমির এই উদ্ধার কার্য শুরু হয় 1918 খ্রিস্টাব্দে এই জুইডার্জি প্রকল্পের মাধ্যমে। কত খ্রিস্টাব্দে শুরু হয়, এগুলো কিন্তু শর্ট কোশ্চেনে কাজে লাগবে, তোমরা নোটস করেও নিতে পারো। 1918 খ্রিস্টাব্দে, 1918 খ্রিস্টাব্দে এই জুইডার্জি প্রকল্পের মাধ্যমে পোল্ডার ভূমির কাজ শুরু হয়। 1932 খ্রিস্টাব্দে প্রথম সাগরের কিছু অংশে, কত খ্রিস্টাব্দে প্রথম কাজ শুরু হয়, 1918, আর কার্যটা সফল হয় 1932 খ্রিস্টাব্দে। 1932 খ্রিস্টাব্দে প্রথমে উপসাগরের চারিদিকে কংক্রিটের বাঁধ বা ডাইক নির্মাণ করা হয়। কি হয়, কংক্রিটের বাঁধ বা ওর আরেক নাম হচ্ছে ডাইক নির্মাণ করা হয়। এই বাঁধের ভিতরে কি থাকে, যখন একটা কোনো, ধরো এই চারিপাশে কোনো সমুদ্রের অগভীর অংশে কংক্রিটের বাঁধ দেওয়া হয়, এরকম কংক্রিটের বাঁধ দেওয়া হয়। এই বাঁধের ভিতরে কি থাকে, জল নিকাশনী চক্রাকার খাল থাকে, জল নিকাশনী চক্রাকার খাল থাকে, এবং পাম্পের সাহায্যে কাদা জল ভরাট করা হয়। পাম্পের সাহায্যে, পাম্প মেশিন দেখবে, এর সাহায্যে আমাদের কাদা জল ভরাট করা হয়। এই জলাভূমি তলদেশ যখন থিতিয়ে যায়, কি হয় দেখবে, কোনো জায়গায় দেখবে তোমরা কল টল এরকম বসাতে গেলে, পাম্প ফাম্প বসাতে গেলে কোনো জায়গায় কি হয়, যখন পানিটা তোলা হয় তখন দেখবে কাদা জলে ভর্তি থাকে, একদম জলটা থাকে ঘোলাটে টাইপের। আস্তে 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 সেই কাদা জলটা থিতিয়ে পড়ে এবং পানিটা আস্তে আস্তে অনেকটা পরিষ্কার হয়ে যায়। যখন থিতিয়ে পড়ে তখন পাম্পের সাহায্যে এই নিকাশনী নালা দিয়ে এটা বার করা হয়, যে চক্রাকার খাল থাকে সেই নিকাশনী নালা দিয়ে বার করে দেওয়া হয়, এবং অতিরিক্ত জল শোষণ করার জন্য একটা নোয়াল খাগড়া লাগানো হয়, নোয়াল খাগড়া লাগানো হয়। জল যখন শুকিয়ে যায় 4 থেকে 5 বছর এভাবে ফেলে রাখা হয়। কি করা হচ্ছে, প্রথমে কংক্রিটের বাঁধ দেওয়া হচ্ছে, তারপর পাম্পের সাহায্যে কি করা হচ্ছে, পাম্পের সাহায্যে কাদা জল ভরাট করা হচ্ছে, এবং যখন এই কাদা জলের জল কাদা থিতিয়ে পড়ে তখন সেইটা চক্রাকার খালের মাধ্যমে বার করে দেওয়া হয়, এবং এরপরে 4 থেকে 5 বছর এভাবে ফেলে রাখা হয়। অবশেষে যখন কৃষির উপযুক্ত করার জন্য এখানে বিভিন্ন প্রকার ঘাস, যেমন পশু খাদ্য, হে, ক্লেভার ইত্যাদি, বিভিন্ন প্রকার পশু খাদ্য, হে, ক্লেভার ইত্যাদি ঘাস এখানে চাষ করা হয়, এবং কিছু ফুল ফল সবজি চাষ করা হয়। এইভাবে প্রায় 12 বছর যখন করা হয় তখন সম্পূর্ণ কৃষি উপযুক্ত হয়, যাকে আমরা জুইডার্জি প্রকল্প বা পোল্ডার ভূমি বলি। তাহলে পোল্ডার ভূমি কি, আবার একবার ভালো করে দেখি। প্রথমে একটা সমুদ্রের মধ্যে অগভীর অংশে এরকম শক্ত কংক্রিটের প্রাচীর দিয়ে ঘেরা হয়, তারপরে এই প্রাচীর দিয়ে ঘেরার পর একটা চক্রাকার খাল লাগানো হয়, এবং পাম্পের সাহায্যে কাদা জল দিয়ে ভরাট করা হয়। এবারে কি জন্য করা বলো তো, আমাদের জানি সমুদ্রের জল লবণাক্ত হয়, সমুদ্রে কৃষিকাজ করা যাবে লবণাক্ত জলে, জানবে আমাদের এমনি জোয়ারের জল যখন কৃষি জমিতে পড়ে কৃষি চাষের অযোগ্য হয়ে পড়ে, বিশেষত আমাদের এই সুন্দরবন অঞ্চলে যে সমস্ত জমি থাকে, যখন এই জোয়ারের জল এসে পড়ে না তখন আর চাষবাস ভালো হয় না, কারণ লবণাক্ত হয়ে পড়ে।
এই লবণতা দূর করার জন্য এই পদ্ধতিটা আমরা অবলম্বন করছি। প্রথমে একটা চক্রাকার খাল করি কংক্রিটের বাঁধ দিয়ে, তারপরে পাম্পের সাহায্যে কাদা জল দিয়ে ভরাট করা হয়। যখন কাদা থিতিয়ে পড়ে, কাদা থেকে জল, তখন সেই জল আবার এই চক্রাকার খাল দিয়ে নিকাশনী নালা দিয়ে বাইরে বার করে দেওয়া হয়। এইভাবে 4-5 বছর শুকানো হয়। শুকিয়ে এখানে বিভিন্ন রকম পশু খাদ্য যেমন হে, ক্লেভার ইত্যাদি লাগিয়ে, এছাড়া কিছু শাকসবজি, ফুল চাষ করা হয়। এইভাবে করার পর 12 বছর পর মোটামুটি এটা কৃষিযোগ্য জমি যখন পরিণত হয়, তখন একে আমরা পোল্ডার ভূমি বা জুইডার্জি প্রকল্প বলি। তাহলে আমাদের পোল্ডার ভূমি বা জুইডার্জি প্রকল্প সম্পর্কে ধারণা তৈরি হয়েছে। এবার ওই পোল্ডার ভূমির অর্থনৈতিক পরিবেশটা অনেক সময় তোমাদের আসে, পোল্ডার ভূমির অর্থনৈতিক পরিবেশ এটা আলোচনা করব, বা জুইডার্জি প্রকল্পের অর্থনৈতিক পরিবেশ। দেখো, পোল্ডার ভূমির অর্থনৈতিক পরিবেশ, যে পোল্ডার ভূমির অর্থনৈতিক দিক দিয়ে গুরুত্ব কি। অর্থনৈতিক পরিবেশ, পোল্ডার ভূমির অর্থনৈতিক পরিবেশ। দেখো, অর্থনৈতিক দিক দিয়ে কি কি বিষয়ের উপর নির্ভর করে? কৃষি, খনিজ, শিল্প এবং পরিবহন। আমরা 4টে ভাগে ভাগ করে নিচ্ছি। 1 নম্বর দিই কৃষি, 2 নম্বর খনিজ, 3 নম্বর শিল্প এবং 4 নম্বর দিলাম পরিবহন। দেখো, আমরা সব জানি যে কয়েকটা বিষয়ের উপর অর্থনৈতিক কাঠামো নির্ভর করে। কোনো জায়গাকার যদি কৃষির উন্নতি হয়, তাহলে সেখানে অর্থনৈতিক দিকে উন্নত হয়। খনিজ সম্পদেরও যদি প্রচুর খনিজ সম্পদ থাকে, সেটাও অর্থনৈতিক দিক দিয়ে উন্নতি লাভ করে। এছাড়া শিল্পের বিকাশ ও অর্থনৈতিকের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে, এবং পরিবহন ব্যবস্থা তো করেই। তাহলে এই 4টে বিষয়, প্রধানত এই 4টে বিষয় নিয়ে একটু আলোচনা করে দেবো। এরপরে কিন্তু তোমরা নিজেরা নোটস তৈরি করে নেবে। কৃষি কি, কৃষি সম্পর্কে কি লিখবে? পোল্ডার অঞ্চলে ডেয়ারি কৃষি ও মিশ্র কৃষি ব্যবস্থা গড়ে ওঠে। এই যে পোল্ডার ভূমিতে ডেয়ারি কৃষি এবং মিশ্র কৃষি ব্যবস্থা গড়ে উঠেছে। পোল্ডার ভূমির জিলেন্ডে, বিশেষত জিলেন্ড বলে একটা জায়গা আছে, সেই জিলেন্ডে মিশ্র কৃষির পদ্ধতি এবং পশুপালন করা হয়। মিশ্র কৃষি বলতে যেখানে বিভিন্ন রকম ফসলের চাষ করা হয়, একই রকম ফসল বারবার, সেটাকে বলা হয় শস্যাবর্তন। আর মিশ্র কৃষি বলতে একই রকম, শুধু ধানই নাই, বিভিন্ন কৃষি কাজের সাথে সাথে পশুপালন ইত্যাদিও করা হয়, তাকে মিশ্র কৃষি বলা হয়। এই মিশ্র কৃষি এবং উৎপাদন এবং পশুপালন করা হয়। তাহলে জিল্যান্ডের কাছাকাছি কি কি হয় বললাম? মিশ্র কৃষি এবং পশুপালন। আর এই মধ্যভাগে উর্বর জমিতে কিছু ফসল উৎপাদন করা হয়, যেমন গম, বিট, ওট, রাগ ইত্যাদি কৃষিজ ফসল চাষ করা হয়। তাহলে জিল্যান্ডে হলো কৃষি, মিশ্র কৃষি, তার সাথে সাথে পশুপালন, এবং এই মধ্যভাগে যেখানটা খুব উর্বর, সেই জায়গাটায় সাধারণত কি কি চাষ করা হয়? গম, বিট, ওট, রাগ ইত্যাদি। এবং লাইডেন ও হার্লেম শহরের কাছে ড্যাফোডিল, গ্ল্যাডিউল, কসমস, টিউলিপ প্রভৃতি ফুলের চাষ করা হয়। কিছু ফুলের চাষ করা হয়। তাহলে প্রথম ভাগ যেটা আছে জিল্যান্ডে, সেখানে মিশ্র কৃষি, পশুপালন। মধ্যভাগের যে উর্বর অংশটা আছে, সেখানে গম, বিট, ওট, রাই ইত্যাদি চাষ করা হয়। এবং শেষে লাইডেন ও হার্লেম শহরের কাছে কি কি? ড্যাফোডিল, কসমস, টিউলিপ প্রভৃতি ফুলের চাষ করা হয়। আর যেখানে শীতল, যেখানে খুব বেশি ঠান্ডা এবং কম আলোযুক্ত, সেখানে গ্রিন হাউসে সবজি চাষ করা হয়। গ্রিন হাউস কি বলে দিয়ে সাথে সাথে, গ্রিন হাউস বিশেষত শীতল অঞ্চলগুলোয় দেখা যায়। যেখানে খুব বেশি ঠান্ডা, সেই অঞ্চলে, মেরু অঞ্চলের দিকে দেখা যায়। গ্রিন হাউস বলতে, গ্রিন বলতে সবুজ, হাউস বলতে ঘর। কি হয়? যে অঞ্চলে সূর্যালোক খুব তীর্যক ভাবে পড়ে, অর্থাৎ সূর্যালোকের প্রভাব, সূর্যরশ্মির প্রভাব খুব কম, মানে তীব্রতা খুব কম, সেই জায়গায় কি হয়? যে একটা ফসল চাষের জন্য একটা নির্দিষ্ট পরিমাণ সূর্যালোকের প্রয়োজন। দেখবে আমাদের কোনো জায়গায় যদি ছায়া হয় বেশি, সেখানে কোনো বাড়ির ছায়া পড়ে, সেই জায়গায় দেখবে ভালো ফসল হয় না। ফাঁকা স্থানে ভালো ফসল হয়, কারণ কি?
একটা ফসল গড়ে ওঠার জন্য সূর্যালোকের প্রয়োজন। এরকম ঠিক যেগুলো মেরু অঞ্চলের দিকে, সেখানে কি হয়, সেখানে সূর্যালোকের অভাব দেখা যায়, তাই এখানে এরকম একটা গোল এরকম ঠিক ঘরের মতো করা হয়, কাঁচের ঘর। কি হয়, এখান দিয়ে সূর্যালোক জানি প্রথমে ক্ষুদ্র তরঙ্গ রূপে, এরকম ছোট ছোট তরঙ্গ রূপে সূর্যালোক ভেতরে প্রবেশ করে, আর যখন সূর্যালোক বাইরে বের হয় তখন বৃহৎ তরঙ্গ রূপে বার হয়, এরকম বড় বড় তরঙ্গ হয়ে যায়। এর ফলে সূর্যালোক আর বাইরে কাঁচের বাইরে দিয়ে বেরোতে পারে না। ছোট তরঙ্গ যখন থাকে তখন কাঁচের ভেতর দিয়ে প্রবেশ করে, এবং বড় তরঙ্গ হয় তখন বেরোতে পারে না। ফলে সূর্যালোকের আস্তে আস্তে প্রভাবটা, তীব্রতাটা বাড়ে, এর ফলে কৃষিকাজ করা যায়। এই জন্য এর মাধ্যমে সবুজ ফসল উৎপাদন করা হয় বলে এর নাম হয় গ্রিন হাউস, সবুজ ঘর। 2 নম্বর দেখো খনিজ। খনিজ সম্পর্কে দেখো, এই যে নেদারল্যান্ডসের এই অঞ্চলে বিশেষত গ্রোনিয়েন প্রদেশে প্রচুর প্রাকৃতিক গ্যাস পাওয়া যায়। কোথায়? গ্রোনিয়ন প্রদেশে প্রচুর প্রাকৃতিক গ্যাস পাওয়া যায়। এছাড়া দি হেগে আন্তর্জাতিক বিচারালয় আছে, হেগে খনিজ তেল পাওয়া যায়। তাহলে এখানে বিশেষত কি পাওয়া যায়? খনিজ প্রাকৃতিক গ্যাস এবং খনিজ তেল। খনিজ তেল কোথায় পাওয়া যাচ্ছে? দি হেগে একটা ভালো কি আছে, আন্তর্জাতিক বিচারালয়। নেদারল্যান্ডসের হেগে আন্তর্জাতিক বিচারালয় আছে, এটা তোমাদের জিকেতে কাজে লাগবে, তোমাদের বলে দিলাম। তাই হেগে কি আছে? আন্তর্জাতিক বিচারালয়। তারপরে 3 নম্বরে দেখো শিল্প সম্পর্কে একটু বলি। এই পোল্ডার ভূমি অঞ্চলে বিশেষত প্রাকৃতিক গ্যাস এবং খনিজ তেল ছাড়াও যে কৃষিজ, খনিজ, কাঁচামাল, দক্ষ শ্রমিক, মূলধন, উন্নত প্রযুক্তিবিদ্যা, অ্যাকচুয়াল শিল্পের জন্য যে সমস্ত বিষয়গুলো লাগে সেগুলো তোমরা উল্লেখ করে দেবে। পোল্ডার ভূমি অঞ্চলে আমরা কি কি পাওয়া যায় জেনে নিয়েছি, প্রাকৃতিক গ্যাস এবং খনিজ তেল, এছাড়া কাঁচামাল, দক্ষ শ্রমিক, মূলধন, উন্নত প্রযুক্তিবিদ্যা ইত্যাদির সাহায্যে এখানে শিল্পের উন্নতি লাভ করেছে। বিশেষত কোন অঞ্চলগুলো হয়েছে? নেদারল্যান্ডসের যেমন রাজধানী আমস্টারডাম, রটারডাম, হার্লেম, লাইডেন, লেভেন ইত্যাদি অঞ্চলে পেট্রোরসায়ন শিল্প, জাহাজ নির্মাণ শিল্প, ডেয়ারি শিল্প, খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ইত্যাদি শিল্প গড়ে উঠেছে। লাস্ট দেখো পরিবহন, 4 নম্বর আছে পরিবহন। পোল্ডার ভূমি পড়া থেকে আমি চক্রাকার খাল বলেছিলাম। এই পোল্ডার ভূমি অঞ্চলে চক্রাকার খাল পরিবহনের কাজে ব্যবহৃত হয়। যে চক্রাকার খালগুলো হয় সেগুলো পরিবহনের কাজে ব্যবহৃত হয়। এছাড়া এই অঞ্চলে বাঁধে সড়ক পথ ও রেলপথ তৈরি করা হয়েছে, যেমন আমস্টারডাম, দি হেগ, রটারডামে আন্তর্জাতিক বিমানবন্দর শুধু গড়ে উঠেছে। আর এই অঞ্চল আমরা জানি কৃষি, শিল্প ব্যবস্থা, পরিবহন ব্যবস্থার উন্নতি হওয়ায় ঘনবসতি, অত্যন্ত ঘনবসতিপূর্ণ, মানে ঘনবসতি খুব ঘন, এখানে জনবসতি খুব বেশি। এই হয়ে গেল আমাদের পোল্ডার ভূমি। তাহলে আমাদের ইউরোপ মহাদেশ শেষ হয়ে গেল, তার সাথে সাথে গোটা ক্লাস 7 এর সিলেবাসও শেষ হয়ে গেল। এরপর থেকে কিন্তু আমি তোমাদের পরীক্ষাকে লক্ষ্য করে রিভিশন ক্লাস করাবো। আজকের ক্লাস এখানেই শেষ করছি।